নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 2023 বছরের লাস্ট ভিডিও, শেষ ভিডিও, এবং এটা আমরা শেষ করছি উইথ জিআরবিটি গ্রুপ ডি লাইভ মক সেশন। কোইন্সিডেন্টলি এটা আমাদের 100th ইন্টারভিউ, যেটা জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর উপর আমরা নিয়েছি। প্রত্যেকটা তো আমরা আপলোড করিনি, কিন্তু যেগুলো ভালো ভালো ইন্টারভিউ আউট অফ অল দ্য ইন্টারভিউ, সেগুলোকে আমরা একটা কালেকশনে আপলোড করেছি। যদি তোমরা এখনো আমাদের আগে জিআরবিটি গ্রুপ ডি মক ইন্টারভিউগুলো না দেখে থাকো, তাহলে ডেফিনেটলি একবার দেখে নিও এবং ডেফিনেটলি আমাদের চ্যানেল ত্রিপুরা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ক্যান্ডিডেটের ব্যাপারে যদি বলি, এই মকের সাথে ওভারঅল ইন্ডিভিজুয়াল ফিডব্যাকও আছে। ক্যান্ডিডেটের কথা যদি বলি, ক্যান্ডিডেটের অলরেডি মেইন ইন্টারভিউ হয়ে গেছে এবং 22খানা প্রশ্ন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল। অনেক ডিটেল মেইনস ইন্টারভিউ হয়েছে, সেটা নিয়ে আমরা আরেকদিন কথাবার্তা বলবো। কিন্তু যে লাইনে মোটামুটি প্রশ্নগুলি আমরা করেছিলাম, especially regarding the educational background and why the particular candidate wants to join জিআরবিটি গ্রুপ ডি, এটা নিয়ে ওকে অনেক কোয়েশ্চেন করা হয়েছে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং শেষ অবধি তোমরা একবার ভিডিওটি শোনো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। এখন শুরু করছি। হ্যালো, We start? গুড ইভিনিং স্যার। ব্যাপারে কিছু বলো। থ্যাংক ইউ আমাকে নিজের ব্যাপারে কিছু বলার স্কোপ দেওয়ার জন্য। আমি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট আগরতলা থেকে এসেছি। ওকে। আমি আমার পরিবারে আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে আর আমার শাশুড়ি মা আছে, আমরা 4 জন। ওকে। স্যার আমি গত 2009 সালে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছি ফার্স্ট ডিভিশন পেয়ে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে। তারপরে 2011 সালে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে উত্তীর্ণ হই এবং এর পরবর্তী সময়ে 2011 সালে টিআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি স্যার। ওকে। এখন বর্তমানে আমি হাউসওয়াইফ হিসেবে আছি এবং কিছু বাড়িতে প্রাইভেট টিউশন পড়াচ্ছি এবং অবসর সময়ে স্যার কিছু হ্যান্ড পেন্টিং এর ফেব্রিকের কাজ করতে ভালোবাসি এবং নিজের ছেলেকে পড়াতে ভালোবাসি। কিসের উপর টিউশনিং করো তুমি বাড়িতে? কোন সাবজেক্ট? স্যার 6 to 8 টিবিএসসি সিবিএসসি মানে দুইটাই করি। দুটোই করো। এবং ইউ আর এন ইঞ্জিনিয়ার, রাইট? হ্যাঁ স্যার। তো ইঞ্জিনিয়ার হয় তারপরে তুমি প্রাইভেট বা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং জবের দিকে পার্সিউ করনি? হ্যাঁ স্যার করেছিলাম। অ্যাকচুয়ালি আমি পাস আউট হওয়ার পরে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা প্রথম যখন 2016 সালে হয়েছিল তখন আমি রিটেনটা ক্লিয়ার করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি স্যার হয়তো কিছু সিট ইউআরএ কম হওয়ার কারণে আমার সিলেকশনটা হয়নি। তো someone who has cleared Tripura engineering services, তুমি কেন আফটার ডুইং ইঞ্জিনিয়ারিং তুমি এখন জিআরবিটি গ্রুপ ডি তে আসতে চাও? স্যার অ্যাকচুয়ালি স্যার ওইটা ক্লিয়ার যখন করতে পারেন, এরপরে স্যার বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে স্যার প্রথম 2 বছর এই ব্যাপারে মানে পড়াশোনার দিকে সেরকম একটা কনসেন্ট্রেট করতে পারেনি স্যার। তো এর পরবর্তী সময়ে স্যার রাইট টাইমই ছিল। অ্যাকচুয়ালি অনেক সময় এরকম হয় যে আমাদের ফ্যামিলিগত বিভিন্ন কারণে আমাদের করতে হয়, তো সেটা স্যার এরকম কিছু না। কিন্তু স্যার যখন আমি আবার পড়াশোনাটা স্টার্ট করতে শুরু করি তখন ফার্স্ট যে আমি রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা পেয়েছিলাম সেটা জেআরবিটি ছিল স্যার। তো জেআরবিটি গ্রুপ ডি ছিল না গ্রুপ সি ছিল? গ্রুপ ডি দুটোটাই একসাথে স্যার বেরিয়েছিল। তো গ্রুপ সির কি হলো? স্যার গ্রুপ সিটা তো স্যার পাইনি। মানে রিটেনই কোয়ালিফাই করনি? হ্যাঁ না স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখন মানে আমার বক্তব্যটা হলো, যাই হোক তুমি ব্রেক নিয়েছো, যাই করেছো, এভরিথিং ইজ ফাইন, ঠিক আছে, বুঝলাম আমি। কিন্তু তুমি কি জাস্টিফাই করতে পারবে একটা গ্রুপ ডি এর চাকরি? তোমাকে তোমার কে যদি ধরো তুমি জয়েন করার পর তোমাকে তোমার ডিপার্টমেন্টে বললো, আরে তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি কিভাবে এসছো একটা গ্রুপ ডি চাকরি করার জন্য, কি উত্তর দেবে তুমি ওদের? স্যার এখন বর্তমান সময়ে আমার মনে হয় যে যেহেতু একটা রিক্রুটমেন্ট প্রসেস অনেকটা মানে সময় নিয়ে যায়, প্লাস আমিও যদি শুধু একমাত্র ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সঙ্গে দিকে তাকিয়ে যদি স্যার বসে থাকি, ধীরে ধীরে আমারও ওভার এজ হয়ে যাবে। তো আমার মনে হয় এখন বর্তমান সময়ে একটা গভর্নমেন্ট কোটায় একটা চাকরি পাওয়াটা বিশেষ দরকার।
সেটা গ্রুপ ডি গ্রুপ সি যেটাই হোক। আর যেহেতু আমার কোয়ালিফিকেশন আছে স্যার, তাহলে যদি আমি চেষ্টা করি যখন আমার মানে প্রমোশনের পিরিয়ড আসবে তখন আমি হয়তো ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে আমার প্রমোশনটাও করিয়ে নিতে পারবো। না, গ্রুপ ডির কোনো ডিপার্টমেন্টাল এক্সাম হয় না, ইট ইজ অনলি লিমিটেড আপ টু গ্রুপ সি। আচ্ছা, এনিওয়ে, এখন কতটা হলো যে তো তুমি গ্রুপ ডির কাজ কি কি জানো? হ্যাঁ স্যার, জানি। কি কি কাজ বলো তো আমাকে। স্যার, আমাদের যে গ্রুপ ডিএমটিএস এর যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা বেসিক্যালি আমাদেরকে যে অফিসে বা যে ডিপার্টমেন্টে আমাদেরকে অ্যালট করা হবে সেই অফিসের সুপারভিশনের দায়িত্বটা আমাদের থাকবে। সুপারভিশন এজ ইন কি? বলতে মানে হচ্ছে স্যার, এই অফিসে যে যে সমস্ত ডকুমেন্টস গুলো আছে সেটা কোনখান থেকে কোনখানে ডেসপ্যাচ হচ্ছে সেটা আমাদের একটা পিওন রেজিস্টার বুক থাকবে, ওইটাতে আমাদেরকে এটা মেনটেন করতে হবে স্যার। প্লাস ওকে, যারা এছাড়া? যারা হ্যাঁ স্যার, যারা আমাদের মানে গ্রুপ সি বা গ্রুপ বি গ্রুপ এ গেজেটেড যারা আছেন ওনাদের বিভিন্ন ধরনের যে কম্পিউটার আছে, তারপরে প্রিন্টার মেশিন, এগুলো যথাযথভাবে ওয়ার্ক করছে কিনা সেদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আমাদের অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই কাজগুলো আমাদের করতে হবে স্যার। তুমি তো ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনে করেছো না ইঞ্জিনিয়ারিং? না স্যার, ইলেকট্রিক্যালে করেছি। ইলেকট্রিক্যালে করেছো? তো ইলেকট্রিক্যালে হ্যাঁ যে স্যার। তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, তোমার মনে হয় তোমার যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এটা কোথাও গ্রুপ ডির চাকরিতে তোমাকে হেল্প করতে পারে প্র্যাকটিক্যালি? হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যালি করতে পারে। যেমন আমাদের অফিসে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস থাকবে। তো যদি কখনো কোনো কিছু মানে ওই জায়গায় কিছু ফল্ট হয় বা কোনো কিছু হয়, হয়তো বা আমি ওই জায়গাতে কিছু একটা হলেও হেল্প করতে পারবো। ওকে, ফাইন। টিটিএডিসি এর ফুল ফর্ম জানো? হ্যাঁ স্যার, জানি। বলো। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ওকে, ফাইন। আগরতলা থেকে খুমলুং এর ডিস্টেন্স জানো কত কিলোমিটার রাফলি? স্যার, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো স্যার বলতে পারবো না, কিন্তু মোটামুটি 10-12 কিলোমিটার হবে। 23 কিলোমিটার। এখন টিটিএডিসি চেয়ারম্যানের নাম জানো? হ্যাঁ স্যার। কে? টিটিডিসি চেয়ারম্যান স্যার আছে জগদীশ দেববর্মা, শ্রী জগদীশ দেববর্মা। ওকে, ফাইন। ত্রিপুরার ত্রিপুরার 3টি প্রোডাক্টের নাম জানো যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে মানে এক্সপোর্ট করা হয়? হ্যাঁ স্যার, ত্রিপুরার যে ন্যাশনাল মানে ত্রিপুরার যে ফ্রুটটা আছে কুইন পাইনাপেল সেটা। আর ওকে। ইদানিং ইদানিং স্যার কিছুদিন আগে একটা বড় একটা মানে হাটের মতো হয়েছে যেখানে ত্রিপুরার মাতাবাড়ি পেয়ারা এবং ত্রিপুরার যে মধু ওকে, সেটাকে হ্যাঁ যেন বাজারজাত করানো যায় সেদিকে স্যার প্রসেসিং চলছে। আচ্ছা। জিআই ট্যাগ জানো কাকে বলে? হ্যাঁ স্যার, জিআই ট্যাগটা হচ্ছে বেসিক্যালি কিছু একটা মানে জিওগ্রাফিক্যাল লোকেশনে যে মানে জিনিসটা খুব ভ্যালুয়েবল হয় ওইটাকে ট্যাগিং করা হয় মানে পার্টিকুলার একটা এরিয়া বেসিসে। লাভ কি মানে যেমন কোনো ধরো ত্রিপুরা ধরো বা ডিফারেন্ট স্টেটের থেকে আমরা দেখি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট কে বা সার্ভিস কে ওরা জিআই ট্যাগ করে দেয়, তো এটাতে লাভ কি? জিআই ট্যাগটা যদি করা হয় বেসিক্যালি এটা কোন জায়গা থেকে মানে আনা হয়েছে সেই সেই জিনিসটা মানে যারা কিনে পারচেজ করে ওরা জানতে পারে, ওই ওই এরিয়ার ব্যাপারে জানতে পারে। ত্রিপুরাতে উমেন রিজার্ভেশন গভর্নমেন্ট জবে কত পার্সেন্ট আছে? 33%। তোমার কি মনে হয় এটা কি ঠিক না ভুল? হ্যাঁ স্যার, এটা ভালো। এটা ভালো কারণ এমনিতে আমাদের বেসিক্যালি স্যার নর্থ ইস্টে মহিলার মানে মেয়েরা যেরকম পিছিয়ে আছে, তো সেই দিক থেকে স্যার এটা অনেকটা মানে ভাইটাল একটা ইস্যু হবে মেয়েদেরকে এগিয়ে আনার ক্ষেত্রে। এছাড়া মেয়েরা এগিয়ে আসছিল না? হ্যাঁ স্যার, আসছিল কিন্তু এই ক্ষেত্রে স্যার অনেকটা হেল্প হবে মেয়েদের ক্ষেত্রে। মানে কিভাবে হেল্পটা হবে আমি সেটাই জিজ্ঞেস করছি, কারণ রিজার্ভেশন তো এনিওয়ে সবাই পাচ্ছে কাস্ট বেসড, তো জেন্ডার বেসড রিজার্ভেশনে কার কি হেল্প বেনিফিটটা হবে এটাই আমি জিজ্ঞেস করছি। স্যার আমরা যেমন আমি স্যার আগে যখন 2016 সালে যে পরীক্ষাটা দিয়েছিলাম ওকে, সেখানে সেখানে যে সিটের যে ইয়েগুলি ছিল ক্যাটাগরি ওয়াইজ ছিল এসসি এসসি, তারপরে আমি যেমন জেনারেল আমার জেনারেলে ছিল। এবার জেনারেল কোটাতে
সাপোজ যদি 10টা সিট থাকে সেখানে মেলরাও অ্যাটেন্ড করবে, ফিমেলরাও স্যার অ্যাটেন্ড করবে। তো এখন 10টা বা 9টা সিটের মধ্যে যদি 33% স্যার রিজার্ভেশন দিয়ে দেওয়া হয় ওমেনদের জন্য, তাহলে যেভাবেই হোক স্যার 3জন বা 4জন ফিমেল ক্যান্ডিডেটকে স্যার অ্যালাউ করতেই হবে। অনেক সময় এমনও হয় স্যার, যেমন যারা একজন মেল ক্যান্ডিডেট হয়তো বা 1 মার্ক বা 2 মার্কের জন্য হয়তো মানে পেয়ে গেছে, কিন্তু ফিমেলরা হয়তো পায়নি, কিন্তু সেই ক্ষেত্রে একটা ফিমেলকেও স্যার হয়তো বা আনা মানে সম্ভব হবে। তবে তোমার মনে হয় না এটাতে তো ভালো হচ্ছে না, সমাজে খারাপ হচ্ছে? কারণ তাহলে তো পুরুষরা ডিপ্রাইভ হয়ে যাচ্ছে। না স্যার, সেরকম কিছু না। যেহেতু এখন মানে যেহেতু বলা হয়েছে ছেলে মেয়ে সমান, তো মেয়েদেরকে এগিয়ে আনার জন্য না তো মানে স্যার আমার কথা হলো, গভর্নমেন্টকে ছেলে এগিয়ে মেয়ে যেতে যদি হবে। সমানই হয়ে থাকে তাহলে একটা হোয়াট কস্ট তুমি মেয়েকে এগিয়ে আনছো না? তুমি যখন জেন্ডার রিজার্ভেশন দিচ্ছ, যে ও রিজার্ভেশন নট অন দ্য বেসিস অফ কাস্ট অর এডুকেশন, বাট রিজার্ভেশন ইজ অন দ্য বেসিস অফ জেন্ডার, তাই তো? তো তুমি যতগুলি মেয়েকে এগিয়ে আনছো ততগুলি ছেলেকেও ইকুইভ্যালেন্ট তুমি পিছিয়ে দিচ্ছ, তাই না? মানে এইভাবে স্যার চিন্তা করলে স্যার মনে হবে যে মানে ছেলেরা পিছিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেহেতু অনেকগুলো বাউন্ডেশন থাকে স্যার মানে আমাদের সোসাইটিতে, তো ওই বাউন্ডেশন গুলিকে অনেকটা পার করে মেয়েরা আসতে পারবে স্যার আচ্ছা, রিজার্ভেশনের আমাদের কারণে। ইন্ডিয়ান সোসাইটিতে ইন্ডিয়ান যে মেরিটাল সিস্টেম আছে, এটার একটা বেনিফিট কি আর একটা ডিসঅ্যাডভান্টেজ কি মেয়েদের জন্য তোমার মনে হয়? স্যার মেয়েদের ক্ষেত্রে ম্যারেজের একটা যদি অ্যাডভান্টেজ স্যার বলতে চাই, তাহলে মেয়েরা স্যার একটা সময় পরে তো স্যার বিয়ে করতে হবে, এবং ওকে। একটা মেয়ে ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হতে হতে পারবে। প্লাস একটা একটা শিক্ষিত মেয়ে যখন ফ্যামিলিতে যাবে, ওর বাচ্চা যে নেক্সট জেনারেশন আছে তাকে অনেক কিছু শিখিয়ে নিয়ে যেতে পারবে। গুড। আর স্যার সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ? ড্রব্যাকস যেটা হয়, অনেক সময় এমন হয় যে পার্টিকুলার একটা টাইম অফ পিরিয়ডের জন্য একটা মেয়েকে যদি ফ্যামিলি থেকে সেরকম সাপোর্ট না করা হয়, তাহলে ওকে। মেয়েটা হয়তো নিজের কেরিয়ারটা মধ্যে ততটা ফোকাস দিতে পারে না যতটা সিঙ্গেল টাইমে মানে সিঙ্গেল পিরিয়ডে দিতে পারে। ওকে, ঠিক আছে, ফাইন। তো এখন কথা হলো, হোয়াট আর ইউর হবিজ, সুদীপ্তা? স্যার হবিজ ফেব্রিক ডিজাইন করতে স্যার মাঝে মাঝে পছন্দ করি যদি ফ্রি টাইম পাই। আর ওকে, স্যার ছেলেকে পড়াতে ভালোবাসি। ছেলেকে পড়াতে ভালোবাসো। হাউ ওল্ড ইজ ইউর কিড? স্যার 5 years old। 5 years old. ওকে, ফাইন, ইট ওয়াজ ভেরি নাইস টকিং টু ইউ। আমি 5 মিনিটে ফিডব্যাক দিচ্ছি কল করে। ইয়েস, থ্যাংক ইউ স্যার। হুম, থ্যাংক ইউ। কেমন লাগলো তোমার ইন্টারভিউটা দিয়ে? স্যার ভালো লেগেছে স্যার, আপনি কাইন্ডলি একটু বলুন। না, স্যার আমারও মানে ভালো, মানে মানে ইট ওয়াজ গুড অনলি। এর আগে কেউ কোনো ইন্টারভিউ দিয়েছো রিসেন্টলি? স্যার আমি টিএস পরীক্ষার সময় দিয়েছিলাম না, ওটা তো অনেক রিসেন্ট আগে, ক্লিয়ার করার। কিন্তু এরপরে কি আর দিয়েছো হ্যাঁ এখনো মিডলে? স্যার রিসেন্টলি স্যার দিইনি। তাহলে সেদিক থেকে দেখলে তো ভালোই। কিন্তু তোমার যে ব্যাকগ্রাউন্ড, বুঝলে, তোমাকে এই হ্যাঁ স্যার। প্রশ্নটা ডেফিনেটলি ওরা ক্র্যাম করবে যে তুমি ইঞ্জিনিয়ার কেন, তারপরে তুমি কেন গ্রুপ দিতে আসছো। এটা 100% দে উইল ক্র্যাম। এটা নিয়ে অনেক হ্যাঁ স্যার। টাইম ওরা স্পেন্ড করবে, ঠিক আছে, এটা তুমি ধরে নাও। তো যে পয়েন্টে আছো সেই পয়েন্টটা তুমি স্টিক করে যাও। এটার মধ্যে তো আর কিছু করার নেই, ঠিক আছে। আনফরচুনেটলি দ্য গভর্নমেন্ট জব মার্কেট ইজ রিয়েলি টাফ নাওয়াডেজ। তো পেতে তো হবে, আগে কিছু একটা ঢুকতে তো হবে কিছু একটাতে। তো এটা হ্যাঁ একটা স্যার। ব্যাপার। বাকি তো আই ডোন্ট থিঙ্ক দেয়ার ওয়াজ মাচ ইস্যুস। ভালোই তুমি হ্যান্ডেল করেছো প্রশ্নগুলো। আহ, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তোমার মার্কস কিরকম আছে? স্যার রিটেনে 57 আছে স্যার। তো ডেফিনেটলি হয়ে যাবার কথা। ঠিক আছে, এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু টক অর ডিসকাস? তো সিচুয়েশনাল প্রশ্নগুলি নিয়ে স্যার ভাবছিলাম যে মানে সিচুয়েশন স্যার প্রশ্ন, আমি যেমন তুমি যেটা ভালো হ্যান্ডেল করেছো, তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়ে তোমাকে বারবার কনফিউজ করার চেষ্টা করবে, বাট ইউ নিড টু স্টিক টু ইউর পয়েন্ট, ঠিক আছে। যাই হ্যাঁ স্যার। পয়েন্ট তুমি আছো সেই পয়েন্টটা থেকে ডেবিট করে নিও না, তাহলে সমস্যা। আমি তোমাকে বারবার প্রুভ করার চেষ্টা করছিলাম না যে ছেলেদের সমস্যা হচ্ছে কিনা, এই সেই। তুমি তো তোমার পয়েন্টে স্টিক ছিলে, সেই পয়েন্টটাতেই তুমি স্টিক থাকবে। ওটাই আর কি সিচুয়েশনাল প্রশ্ন। হ্যাঁ স্যার। অ্যাপার্ট ফ্রম দ্যাট এনিথিং এলস?
না স্যার, মানে স্যার এমনিতে মানে সবকিছু ঠিকঠাক ছিল তো না স্যার? হ্যাঁ, ভালোই ছিল। আচ্ছা, ক্যান আই আপলোড দিস ইন ভিডিও ফরম্যাট অর উইল কিপ ইট লাইক দিস অনলি? মানে তুমি বলো, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস। স্যার স্যার নামটা ইরেজ করে দেবেন কাইন্ডলি স্যার। আচ্ছা, দেখি আমি নামটা। ওকে, আইল ইরেজ দ্য নেম এন্ড অল। আর তো কোনো সমস্যা নাই। ডু কিপ মাই নাম্বার ডিসক্রিট। তোমার তো 29 পরীক্ষা নাকি? হ্যাঁ স্যার, 29 তারিখ। আই ডোন্ট ফিল দেয়ার উইল বি প্রবলেম। কনফিডেন্টলি গিয়ে দিয়ে এসো আর কি। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভালোভাবে কনফিডেন্টলি দিয়ে এসো। আরেকটা ব্যাপার হলো, আমি কিন্তু এটা জিজ্ঞেস করিনি, অনেক সময় কি হয় ইন কেস লাইক ইন কেস অফ ম্যারিড ওমেন, ঠিক আছে, যার ভালো কোয়ালিফিকেশন আছে, তারপরে শি গট ম্যারিড এন্ড অবভিয়াসলি দেয়ার ইজ এ ব্রেক ফর 2 years or 3 years ফর হোয়াট এভার রিজন, ঠিক আছে না? তো এটা নিয়ে কিন্তু কনফিউজ করার চেষ্টা করবে তোমাকে, যে ওয়েদার ইয়োর ডিসিশন অফ গেটিং ম্যারিড ওয়াজ রাইট অর রং। যদি এরকম কিছু জিজ্ঞেস করে, অ্যাগেন স্টিক টু ইয়োর পয়েন্ট, ঠিক আছে? হোয়াট এভার ইজ দ্য পয়েন্ট, স্টিক টু ইট, ঠিক আছে? ওরা এই কয়েকটা জায়গাতেই তোমাকে প্রুভ করবে, অ্যাপার্ট ফ্রম দ্যাট তো কিছুই স্ট্যাটিক কোয়েশ্চেন করে ছেড়ে দেবে। আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো অল দ্য বেস্ট। আই ডোন্ট ফিল দেয়ার উইল বি এনি প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। Keep this number discreet and don't share with anybody. হ্যাঁ স্যার, নিশ্চয়ই। Okay. All the best.